অ্যাকাউন্ট বলে, জি জি, ওখানে সেটা জমা ফরেন করে কারেন্সি দিয়েছি, অ্যাকাউন্ট, জমা করে দিয়েছি। জি জি, এফএ অ্যাকাউন্ট। জমা করে দিয়েছি। কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো $500 দিয়ে এসেছে যে নে হ্যাঁ তুই এটা খরচ কর। হ্যাঁ। এইটুকু আমাদের সীমা এ পর্যন্তই। কাজে এই যে $1 বিলিয়ন কিভাবে যে পাচার হয়, এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন, যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য জায়গাতে, তারা বলতে পারবেন যে আসলে কি হয়। না আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই, তখন তারে বলে যে ভাই এটা তো খুব ইজি, এটা তো হুন্ডি, আপনার কত টাকা লাগবে, কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই আপনাকে দেন আমি দিয়ে দিচ্ছি মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে 2 কোটি এটা টাকা থাকলে আমি 2 লাখ ইউরো করে এটা নিয়ে আসতে পারবো? এটা এটা ইট ইজ দ্যাট ইজি, আই ক্যান অ্যাসিওর ইউ। মানে স্টিল ইট আমাদের ইজ, এটা কি এখনো এত ইজি মানে আমি আমাদের? আপনাকে বলি, আপনি আমি প্রত্যেকেই জানি আমাদের কিছু বন্ধু বান্ধব মাইগ্রেট করে চলে গেছে, তারা এখানে তাদের অ্যাপার্টমেন্ট ছিল বিক্রি করে টাকাটা নিয়ে গেছেন। নিশ্চয়ই এভাবেই নিয়েছেন, নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা। কাজে তারা নিয়ে যেতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন, হুম, তারপরে ওখানে গিয়ে তো তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে। হুম, তখন তো তাদেরকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা। হুম, সেই সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল, এটা আমি জানি। প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না। বাড়ি কিনছে, বাস বাড়ি কিনছে, খুব ভালো কথা, এরকম আর কি। আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য আহ, ছাড় দিয়ে দেওয়া হয় যে হুম। নো কোশ্চেন আস্কড, অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে। এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে? মানে তো এটা তো একটা লিক না, আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা, তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে আসলে। একটা কথা আমি আপনাকে এখানে বলি, হুম, যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল, হুম, সেই টাকা তো দেশে থাকতে পারে না, সে তো বিদেশে যাবেই। হুম, অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল, ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে। 2700 কোটি টাকা 3জন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। একদিনে 2700 কোটি টাকা দেওয়া হয়েছে 3জনকে, 900 কোটি টাকা করে। তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তো কি জন্য দেওয়া হয়েছে? তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন। আপনি যখন এখানে যখন জিনিসটাকে শক্ত করবেন, ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন, তখন ধরুন কেউ $2000-5000 নিয়ে গেল আর রেখে আসলো, এটাতে কোনো সমস্যা হবে না, অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে। এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে, সেটাকে আপনার বন্ধ করতে হবে, এটাই হলো মূল দিক। সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে। আহ, আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে মানে এটার একটু আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হয়েছে, আপনাদের কাছে মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে। আমার শ্বেতপত্রটা কাছে এখনো পৌঁছেনি, কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি। ইন্টারেস্টিং। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার না, কাছে হয়তো দেবপ্রিয় দেবপ্রিয় আমার বন্ধু মানুষ, কাজে সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকেও একটা কপি দেবে। আচ্ছা, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, মানে আমি যদি শূন্য টূন্য গুলি ঠিক মতো বুঝে থাকি 28 লাখ কোটি টাকা। এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন? মানে এটা আনার কি কোনো উপায় আছে? এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না, মানে আপনাদের কি আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব? মানে চাইলে দিবে কিনা প্রথম, বা? আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না, হুম, এই 28 লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না। কিন্তু হুম, এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে যদি আমরা, এটা কিন্তু আলটিমেটলি লিগ্যাল প্রসেস, মনে রাখতে হবে আমাদের। হুম, কূটনীতি শুধু না, হুম, হুম। আলটিমেটলি কিন্তু লিগ্যাল আইনের প্রসেস, মাধ্যমে কাজটাকে করতে হবে, অ্যাবসলিউটলি। আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে। এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করাপশনের এগেনস্টে বা আমাদের বাইলেটারাল অনেক ক্ষেত্রে থাকতে পারে, হুম, সেগুলিকে ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে। তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হবে, হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব হবে যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্সু করতে পারি। শুনেন, টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে ফেরত যাক এটা চায় না, হুম, আনটিল এন্ড আনলেস তার আইনে সেটাকে খুব শক্ত একটা বাধা নিষেধ দেওয়া থাকে যে না, এই টাকা নেওয়া যাবে না, এটাকে ফেরত দিয়ে দিতে হবে। এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না। হুম, কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আহ, আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে, হুম, এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ, সে এটা চুরির টাকা, এটা বাংলাদেশে ফেরত যাওয়া উচিত। এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন না। হুম। কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে, সব মিলিয়ে আহ, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি। আহ, কালকেই সাফল্য আসবে এটা মনে করা উচিত না, কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে, যাতে করে অন্যরা ডিসকারেজ হয় প্রথম কথা, আ- ওই যাতে ওই মানে ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে, হুম। প্লাস অন্তত যেন ডিসকারেজ হয় মানুষ বাইরে টাকা পাঠানোর ব্যাপারে। ঠিক আছে? আপনার কাছে কি মনে হয় যে
শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই, কিন্তু আমি কিন্তু দেখছি। এটা ইন্টারেস্টিং। আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে, আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে। তো আপনার কাছে কি মনে হয় যে এই 23,400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি, এটা কি একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে? কারণ এত টাকা দুর্নীতি হইলে মানে নাসিরুদ্দিন হজ্জার গল্প আছে না, এইটা যদি হুম। মাংসটা হয় তাহলে বিড়ালটা কই, আর তাহলে এটা আমার যদি বিড়াল বিড়ালটা কোথায়? হয় তাহলে মাংসটা কই? মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি মানে, মানে আমি দেখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস্য কিনা এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে, নাকি একটা বড় না, সংকট চলে অবশ্যই আসছে। শুনুন, একটা একটা শ্বেতপত্র মানেই যে এটার প্রতিটা তথ্য একেবারেই আহ, একটা নিখাত এবং নিশ্চিতভাবে হবে তেমন তো কথা না। তারা সময় হতে পেয়েছিলেন হুম, জাস্ট 2.5 মাস, তাই না? হুম, হুম, এর মধ্যে প্রতিটা খুঁটিয়ে দেখা সম্ভব না। হুম, খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে টিকছে না, এটা হতে পারে। হুম, কিন্তু আমরা জানি যে আহ, একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃশব্দেই বাইরে চলেছে। দুর্নীতির ওকে, টাকা ওকে, ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয়ভাবে, হুম, কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না, কাজে তারা এটাকে পাচার করে দেবেন, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট। হুম, ধরুন আনুমানিক কমপক্ষে 5, কেউ কেউ বলেন $8 বিলিয়ন হুম, চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে, যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প। হুম। খুব কনজারভেটিভ এস্টিমেট যে $5 বিলিয়ন এখান থেকে চলে গেছে। আপনি হিসাব করুন তাহলে, এইভাবে কিন্তু যদি যেতে থাকে, আপনি যদি অন্যান্য প্রজেক্ট গুলি দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে কিন্তু দ্বিগুণ বেশি কিন্তু বা তার থেকে বেশি খরচের হয়। কিন্তু জি, কিন্তু রূপপুর তো রাশিয়ার, মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি মানে। এটা আমি বলতে পারবো না, তবে হিসাবটা খুব সহজ। হুম, হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে হুম, ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। হুম। 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে। আহ, এটা ইন্টারেস্টিং, কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং। আমরা আমরা আম, আরেকটা প্রসঙ্গে আসি, যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা, আমি নামই বলি, ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন। হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ, আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে, যারা দায়ী, মানে আমরা এটার মধ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই, মানে মানে জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন, সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা? দেখুন, প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি, আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি। হুম, প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত। হুম, আম, আমি আসিফ নজরুলের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি আহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি হুম। লজ্জিত এবং দুঃখিত যে এই ঘটনাটা ঘটেছে। অবশ্যই এটা কোনো অবস্থাতেই ঘটা উচিত ছিল না। ওকে। আম, যেই একজন অফিসার এবং এর দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই মুহূর্তে, কারণ ওখানে আমি একটা কথা বলি, মানে সুইস সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু আহ, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রী। রাইট। অন্যদের ক্ষেত্রে তারা, যদি তারা স্পেসিফিক ইয়া পায়, মানে থ্রেট পায়, তখন তারা দেয়। এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে। এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোনো অবস্থাতেই ঘটতে না পারে, আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই জন্যই বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং অত্যন্ত লজ্জিত বোধ করছি যে এটা এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ, তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং সে অত্যন্ত জ্যেষ্ঠ একজন হুম, হুম, উপদেষ্টা। আহ, যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা হুম, চুপ ছিল, এটা এটা গ্রহণযোগ্য না। হুম, তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি করেছি। এনকোয়ারিতে একজন উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি, সে যাওয়ার আগে আসিফ নজরুলের সাথে কথা বলে গেছে। হুম। আমি বলেছি, আসিফ নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো, ওনার যা যা সন্দেহ আছে, যা কিছু অভিযোগ আছে, সবগুলি তুমি শোনো। আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ, তুমি আমার কর্মকর্তা, এটা ঠিক, হুম, কিন্তু তুমি সেটা সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে। হুম, সে একজন অত্যন্ত ভালো এবং পরহেজগার মানুষ। আমি তাকে বলছি, হুম। তুমি কিন্তু, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহভাবে তুমি এর দিকে তাকাবা ওকে। এবং আমাকে রিপোর্ট দিবে। আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি। যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে, নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয়, যদি কেউ দায়ী হয়, অবশ্যই তাকে সেটা মূল্য দিতে হবে।
আহ, জনাব তৌহিদ হোসেন, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24 বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল, তারা সরাসরি সম্প্রচার করে, কিন্তু তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তাদের ফিরে যেতে হচ্ছে তাদের টপ অফ দ্য নিউজে। আমরা আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে আর কিছুক্ষণ একটু থাকেন, আমরা দুই একটা বিষয় আপনার কাছে আর একটু জানতে চাইবো, যে আমরা তো আসলে সবসময় আপনাকে পাবো না আপনার, সেই জন্য আপনার থেকে একটু দুই একটা বিষয় একটু জানতে চাই। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন, জনাব তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন, এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এগুলি কিভাবে ডিল করা হচ্ছে, মানে কেন এই প্রশ্নটা হচ্ছে, অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন, আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে। আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন, মানে দুটিই আমরা শুনছি, আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন। যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন, জি। কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি। তারা কি? আহ, আমরা অবশ্যই কোনো বিমাতা সুলভ আচরণ করছি না, হুম, অবশ্যই বাড়াবাড়ি কিছু করছি না। আপনারা জানেন যে বেগম জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, হুম, তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন, অত্যন্ত অসুস্থ। তাকে কাজেই তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সেটা আমরা সহায়তা করছি, এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে। জনাব তারেক রহমানের ফেরার ব্যাপারে অন্তত আমার কাছে এখন পর্যন্ত কোনো কিছু কোনো আসে না যে তাকে হেল্প করতে হবে, কিছু হেল্প করতে হওয়ার কথাও না। তিনি একজন রিলেটিভলি ইয়াং মানুষ, হুম। উনি যখন মনে করবেন তিনি দেশে আসবেন, তার আপনি এগেইনস্টে যদি মামলা না থাকে তাহলে আসতেই পারেন। তা আপনি জানেন কি যে তার স্ট্যাটাসটা কি? জনাব তারেক রহমান কি এখন বাংলাদেশের নাগরিক, ব্রিটেনের নাগরিক? পাসপোর্ট বাদ দিছেন, পাসপোর্ট আছে, আসলে কি মানে স্ট্যাটাসটা কি তার এখন? আমি আসলে সত্যিকার অর্থে এ ব্যাপারে আপনার নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই আপনার কৌতূহল হয় এখন। না? তো আপনার কৌতূহল হয় না যে এটা জানার জন্য? সত্যি আমার সত্যি তো কথা বলি, সাংঘাতিক কৌতূহল, আমার তো সাংঘাতিক কৌতূহল। আমি আপনার চেয়ারে বসলে প্রথমেই দেখতাম যে আসলে উনি কি না এখন এটা না দেখার জন্য দেখুন, শেখ হাসিনারটাও দেখুন আমার দেখার জানুন কৌতূহল হয়, তারেক সাহেবেরটাও দেখার দারুণ কৌতূহল হয় যে মানে তাদের স্ট্যাটাসটা আসলে কি। দেখুন দেখুন আপনার যা পেশা ওখানে কৌতূহলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আচ্ছা। আর আমার যা পেশা সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল। এখন আমি বলি না সেটা, আমি আচ্ছা। তখন আসলে আমি তখন আর ডিপ্লোম্যাট নই, রাইট, এখন আমাকে একটা রাইট। দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পররাষ্ট্র মার্কেট, আপনার মন্ত্রণালয়ে। পুলিশ মার্কেট, রাইট। আহ, কাজেই সেখানে আমি হয়তো কৌতূহল দেখাতে যাব না, কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে, হুম, হুম, যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময়, হুম, হুম। সেক্ষেত্রে উনি যদি চান একটা ট্রাভেল পাসপোর্ট, সেটার ডকুমেন্ট। জন্য ব্যবস্থা, রাইট। না ট্রাভেল ডকুমেন্ট হতে পারে, এমনকি পাসপোর্ট। যদি উনি দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে, তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে, কাজে সেই সময় যদি ওনার থাকে সেটা উনি পাসপোর্ট। করতে পারেন, অথবা অথবা তিনি, আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিতে পারি তাকে, এক ওয়ান ওয়ে, উনি রাইট। আসবেন ঢাকায়, সে উনি পাসপোর্ট দিতে পারেন। ওকে। কাজে এটা এটা খুবই একটা প্রসিডিওরাল ব্যাপার, কাজে এটা নিয়ে আমার উৎসাহ তত বেশি না, আপনাদের তো না, সাংবাদিক উৎসাহ দাদা, থাকতেই পারে। দাদা উৎসাহ না, কিন্তু আমার অনেক কৌতূহল যে মানে জনাব তারেক রহমান কি তার পাসপোর্ট আসলে তার এতদিন ছিল না, আপনি এখানে থাকলে আপনার সেই কৌতূহল মেটান না কেন? আপনারা না, তো মেটাতে পারেন। সুযোগ তো আপনারা নাই, সুযোগ তো সাংবাদিক, নাই, কেন সুযোগ তো নাই। কেন সাংবাদিকরা তো জিজ্ঞেস করতে পারেন তাকে, না না, তাকে বা জিজ্ঞেস তার করা হয় না। আশেপাশের মানে মানুষকে। মানে তাকে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে, কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা না, আরেকটা ব্যাপার। এখন আপনি জবাবের অপেক্ষা করেন, দেখেন কি হয়। না না, জবাবই অপেক্ষা করতেছি, আপনাকে শুধু জানতে চাইলাম আর কি। আমার শেষ প্রশ্ন, আচ্ছা, 21 আগস্ট হামলার ন্যায় বিচার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি, যে কারণ হচ্ছে 3 বার আয়ও বদল করে চতুর্থবার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি ইয়া দিয়ে ঢুকানো হয়েছে, কিন্তু যে হামলায় 24 জন নিহত হয়েছে, মানে আমি একটু বলেও রাখি, ওই 21 আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার, এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই 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 যে হামলায় 24 জন নিহত হয়েছে, 3 শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে, তার যদি বিচার না হয়, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুকে যাওয়ার একটা দেখা দিচ্ছে, তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? মানে আই ওয়ান্ট টু ইউর টেক অন ইট। ওকে। প্রথমত হলো যে বিচারালয়ের কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। হুম, দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে যে কোনো অপরাধের বিচার হোক, এবং সেটা যেন ন্যায় বিচার হয়। হুম, আপনিই বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে, হুম, এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর। তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে। হুম। এখন আমি জানি না, আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, কিভাবে পাবেন।
এটা তো আমার আসলে বলার মতো কোনো এখতিয়ার নাই। না, আদালতে আমরাও মন্তব্য করতে চাই না, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি এক্সিলেন্ট হেড মনে করি, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজমেন্ট সৃষ্টি করেছিল, একটি বানানো লোক। তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে 3বার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা দিয়ে তার নাম ঢুকাইছে, এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিয়েছে। অন্যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই 24 জন নিহত করা, শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পটের, এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না, এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না। যেখানে আপনার বন্ধু, আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুল আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এইটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা। তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত, বিএনপি এটাকে মিস হ্যান্ডেল করেছে। কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই, আই ডোন্ট নো, আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না। আপনি যদি আসলে ব্যাপারটা তাই। আপনি যদি আপনি যদি আমরা একদম শেষ পর্যায়ে, আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে, গুজবের জন্য দেশ ভাসছে, এই শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ছেন কিনা, আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা, সেই ধরনের একটা আতঙ্ক বা জুজুর ভয়ও অনেকের মধ্যে কাজ করছে। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধুহীন হয়ে পড়বো কিনা, সেটাও রয়েছে। আপনি যদি শেষ পর্যায়ে এসে এগুলি কিছু বলতেন বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য। এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে, আবার অনেকে মনে করছেন যে না, আমাদের এখন যুদ্ধই করা উচিত, আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব, এরকম একটা মানে কি বলবো, একটা 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 ঠিক একটা খুব মানে ব্রেভারি দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছেন। না দেখুন, বাংলাদেশ যুদ্ধ করবে না, অন্তত নিজে থেকে কখনো যুদ্ধ করবে না, এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না দেয়। এটা আমার বিশ্বাস, এই ধরনের পরিস্থিতিতে যাবে না। আমি মনে করি যে এই মুহূর্তে বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যে যেসব ঘটনা ঘটছে গত কিছুদিনে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আহ, অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে, এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে, যেটা একটা ভালো জিনিস। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হতে পারে, তারা অনেক বাধাকে জয় করতে পারে। এবং বাংলাদেশের যে অগ্রগতি, সেটাকে তো প্যারাডক্স বলেছেন অনেকেই, কারণ আহ, রাইট। তারা কারণ খুঁজে পাচ্ছিলেন না। আসলে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে। সেটা আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে, যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা, এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী, এবং সেটার প্রয়োজনে তারা সেজন্য চরম আত্মত্যাগ করতে রাজি আছে। আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা, যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে। কিছু ধরুন, যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে, কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে, আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, যেটা আমাদের পরের জেনারেশন, যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনকে আপনারা এতক্ষণ শুনলেন। তিনি অনেকগুলি বিষয়তে, আমরা মানে যতগুলি বিষয় আমরা প্রশ্ন করতে চেয়েছি, আপনারা যেসব বিষয়ে প্রশ্ন করতে চেয়েছেন তিনি সবগুলির জবাব দিয়েছেন, মন্তব্য করেছেন, তার মতো করে তিনি এই বিশ্লেষণ করে